থেকে চিতপুরে যাত্রা করতে। তো আমি দীর্ঘদিন গ্রুপ থিয়েটার করতে করতে ক্লান্ত হয়ে বললাম যে দুই ভাই এক জায়গায় থাকি, ভালো লাগবে, তো চলো আমি একটু যাত্রা করব। উনি খুব রাজি ছিলেন না, আমার পিড়াপিড়িতে রাজি হলেন। তখন বললে তারক ঘোষ নাম হিসেবে আমি ঢুকতে দেবো না, কী নাম হবে। তখন দুই ভাই আমরা ঠিক করলাম যে এই দুজনেরই সম্মতি নিয়ে যে ত্রিদীপ ঘোষের ভাই শ্রীদীপ ঘোষ। এই মানুষ যেটা চায় ঠিক তার উল্টোটাই হয় আর কি। সেই জায়গাটা অতি বড় সুন্দরীর না জোটে ঘর, অতি বড় সংসারে এই একদম আমার দাদা কিন্তু নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন একজন হারিয়ে যাওয়া সংস্কৃতির বলা যেতে পারে দিশারি, শ্রী তারক ঘোষ, যাত্রা শিল্পী বা যাত্রা প্রেমী। এটাই পরিচয় হোক, আরও একটি বড় পরিচয় আছে, থাক সে পরিচয়টা তারকদার মুখ থেকে শুনব। তো আজকে আমাদের শিল্পী রয়েছেন তারক ঘোষ। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো। আমরা আজকে তারকদাকে পেয়ে আমরা গর্বিত। আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্ট স্টুডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের প্রথমেই আজকের এই স্টুডিওতে আমরা দর্শকদের জন্য যেটা জানাবো, যাত্রা তো প্রায় হারিয়ে গেছে। যাত্রার সেই যে ক্রেজ সেটা নেই। আপনি দীর্ঘদিন ধরে এই জগতের সঙ্গে ছিলেন, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ। অনেকটা বলা যেতে পারে যে এই জগতের অনেকটা ডিকটেটর, টাইপ অফ ডিকটেটর, এটা বলতেই পারি। কেন এ কথা বললাম ডিকটেটর, এটা কেন বললাম, এটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য জানতে পারবেন। আজকে যাত্রার এই যে আপনি দীর্ঘদিন যাত্রার সঙ্গে ছিলেন, খুব কাছের থেকে দেখেছেন, মানে এত কাছের থেকে মনে হয় অনেকেই, আমরা কাছের থেকে বলতে মানে স্টেজের সামনে দাঁড়িয়ে নয় আর কি, মানে যাত্রার অন্দরমহলটা আপনি এত কাছে থেকে দেখেছেন যা অনেকের পক্ষে সম্ভব হয়নি, কারণ আপনি এমন একটা ক্রেজে ছিলেন তখন। যাত্রা জগতে যার নাম ছিল শ্রীদীপ ঘোষ। আশা করছি আপনারা অনেকটা মনে মনে কিছু একটা ভাবতে শুরু করেছেন। শ্রীদীপ ঘোষ মানে সমুচ্চারিত কোনো শব্দ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অবশ্যই সেখানে যাব আমরা। তো এই যে যাত্রার জগতের এই যে দীর্ঘদিন কাজ করা, দীর্ঘদিন সঙ্গে থাকার অভিজ্ঞতাটা আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করব। সেকাল, যাত্রার সেকাল আর যাত্রার এই কাল, এই নিয়ে একটু আলোচনাতে আমরা শেয়ার করতে চাই, শুনবো আমরা আজকে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অপূর্ব ভাইয়ের দু চারটে কথার উত্তর দিই। প্রথম তো একটা বিষয়, নামের মাহাত্ম্যটা একটু ভাঙি। যেটা হচ্ছে শ্রীদীপ ঘোষ যেটা বললেন, সেটা আমার একটি নাম, অবশ্যই অভিনেতা হিসেবে নাম, অল্প দিনেরই অভিনেতা আমি, কিন্তু 100 জনের মধ্যে 99 জনই আমাকে চেনেন তারক ঘোষ হিসেবে, সেটা বলাই ভালো। শ্রীদীপ ঘোষের জন্ম হয়েছিল 1 মাসের জন্যে। অ্যাকচুয়ালি আমি গ্রুপ থিয়েটার করতাম, একটু ভাঙি এটা, হ্যাঁ একদম শখেই করতাম। আমার যাত্রার সঙ্গে বা অভিনয়ের সঙ্গে জড়িত যে কারণে আমি অতটা অভিনয়ে ইনভলভ হতে পারিনি বিভিন্ন কারণে। যাই হোক, তো গ্রুপ থিয়েটার করতে করতে একবার আমার দাদার কাছে খবর এলো, সেটা জানা যাবে দাদাটাকে, শক্তি কাপুর আসছেন বম্বে থেকে চিতপুরে যাত্রা করতে। তো আমি দীর্ঘদিন গ্রুপ থিয়েটার করতে করতে ক্লান্ত হয়ে বললাম যে দুই ভাই এক জায়গায় থাকি, ভালো লাগবে, তো চলো আমি একটু যাত্রা করব। উনি খুব রাজি ছিলেন না, আমার পিড়াপিড়িতে রাজি হলেন। তখন বললে তারক ঘোষ নাম হিসেবে আমি ঢুকতে দেবো না, কী নাম হবে। তখন দুই ভাই আমরা ঠিক করলাম যে এই দুজনেরই সম্মতি নিয়ে যে ত্রিদীপ ঘোষের ভাই শ্রীদীপ ঘোষ, এই প্রকাশ হয়ে গেল বিষয়টা। শ্রীদীপ ঘোষ, যাত্রা জগৎ আজকে যেখানে দাঁড়িয়ে, আধুনিক যাত্রা জগতের প্রণেতা, এক কথায় বলা যেতে পারে। জয় গুরু, ধন্য হোক, ধন্য হোক, জনগণের জয় হোক, সমাজের জয় হোক, মহান দেশের জয় হোক,
জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বলুন গুরুদেব, আপনার যা বলার ওই বড়বাবুকে বলুন। তার আগে তুমি আন্ডারপ্যান্ট আমার জন্য একটা বালতি আর কোদালের ব্যবস্থা করো, কেমন? বালতি আর কোদাল, ওগুলো দিয়ে আপনি কি করবেন স্যার? থানায় ঢোকবার সময় দেখলাম থানার দরজার সামনে রাস্তার উপরে এক কারি জঞ্জাল জমে আছে। ওই জঞ্জাল থেকে যদি দুর্গন্ধ বাইর হয় তাহলে থানার ভেতরে আপনারা মানুষের সেবায় কাজ করবেন কেমন করে? তাই আমি নিজের হাতে ওই জঞ্জালগুলো সব পরিষ্কার করে দিতে চাই। ধন্য গুরুদেব, আপনি ধন্য। না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এক্ষুনি জমাদার ডেকে ওই ময়লা পরিষ্কার করিয়ে দিচ্ছি। না না না, এই সমস্ত ছোটখাটো কাজ যদি আপনারা করেন তাহলে মানুষের সেবার কাজ করবেন কখন? হ্যাঁ, আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। ভাই। পুলিশ আমাদের এই সমাজের ময়লা আবর্জনা দূর করে, তাই তাদের কাজের সুবিধার জন্য তো আমাদেরকে একটা সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। পুলিশের কাছে কোনো অভিযোগ জানাবার আগে আমাদের ভাবতে হবে আমরা পুলিশের জন্য কি করেছি, তাই না? অন্যের দোষ ত্রুটি ধরবার আগে নিজেদের দোষ ত্রুটির দিকে তাকাতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার মানে এই যে যাত্রাটা আগের মতন আমরা বলতাম এক সময় যাত্রা করে ফাতরারা, এটা একটা প্রচলিত এটাই কথা, বলতে যাচ্ছিলাম। প্রচলিত কথা যে যাত্রা করে ফাতরারা। আসলে সে সময়টা অনেক মানুষ, কেউ যদি উচ্চগ্রামে অভিনয় করে তো আমরা বলি যাত্রার মতন অভিনয়। আসলে উচ্চগ্রামে অভিনয় মানেই যাত্রার মতন নয়। যাত্রার কিছু প্রতিবন্ধকতা ছিল। অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে গ্রামের সারাদিন খেটে এসে মানুষরা যাত্রাটি শুনতো বা দেখতো। সাউন্ড সিস্টেম নেই, অনেক লাইট দূরের ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, হ্যাচাক জ্বালিয়ে যাত্রা হতো। ফলে অনেক দূরের মানুষকে শোনানোর জন্যই সেই কিন্তু হ্যাচাকগুলো একটা ডিজাইন ছিল, উঁচু নিচের দিকে লাইট হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাচাকগুলো দেখেছিলেন কোনোদিন? না, এমনি লোকাল কিছু হ্যাচাক ছিল না, সেটা সেগুলো- সোজা হ্যাচাক। হ্যাঁ, হ্যাঁ। ওই সময় হ্যাচাক ছিল এরকম নিচের হ্যাঁ, দিকে নিচে, লাইটটা হ্যাঁ, হ্যাঁ। একটা টাইপ ছিল এক হ্যাঁ, সময়। যাক, টোটালটা হ্যাচাক দিয়ে হ্যাচাক দিয়ে হতো। মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। তো সেই উচ্চগ্রামের যাত্রাকে একেবারে থিয়েটারের আঙ্গিকে নিয়ে চলে এলেন যিনি, তিনি হচ্ছেন ত্রিদীপ ঘোষ। বলা যেতে পারে যে বাংলা যাত্রা জগতে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পরে মনে হয় এত বড় ভিলেন মুখার্জি, শিবদাস মুখার্জি, পরে এত বড় ভিলেন বোধহয় আর দ্বিতীয় কেউ নেই। এখানে একটা গল্প আছে, আমি পরে বলবো যদি। হ্যাঁ, অবশ্যই। এটা আমি একজন দর্শক হিসাবে বলবো যে একটা সময় বাজারে ত্রিদীপ ঘোষ, যাত্রা জগতে ত্রিদীপ ঘোষ মানে একটা তার নামে টিকিট বিক্রি হচ্ছে। ত্রিদীপ ঘোষ একটা হই হই রই রই ব্যাপার। আমি খুব গর্বিত এবং অহংকৃত বলবো যে ত্রিদীপ ঘোষ আমাদের বনগাঁর ভূমিপুত্র, তারক ঘোষও তাই। ত্রিদীপ ঘোষের পরিচয়টা বোধহয় আপনাদের করতে পারলাম, কিন্তু যারা বয়স্ক আছেন, মানে আমাদের বয়সী 50 ঊর্ধ্ব এরকম, তারা ত্রিদীপ ঘোষকে অনেক ভালো চেনেন আমার থেকে। কিন্তু যারা নবীন আছেন তারা হয়তো এই নামটার সাথে তেমনভাবে পরিচয় নেই। তো এর পরবর্তী যাত্রাকে একেবারে নাটকের মতন করে, যাত্রা যে শিল্প এবং সেটা আমরা ঘরোয়া যেমন কথা বলি, আজকে যে যাত্রাটা আমরা দেখতে পাচ্ছি তার পথপ্রদর্শক ত্রিদীপ ঘোষ। আপনি গুগল সার্চ করলেও এটা পেয়ে যাবেন এবং বেশ কিছু পেজ তার নামে আছে, যদিও এখন উইকিপিডিয়া হয়তো তার নামে করা হয়নি বা পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য অনেকগুলো সাইডে ত্রিদীপ ঘোষ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেখানে কিন্তু এটি পরিষ্কার করে লেখা। পরবর্তী আমরা তারকদার উপরেই ছেড়ে দেবো। আমি একটু বেশি বলে দিলাম ত্রিদীপ বাবু সম্পর্কে, অনেকটা বেশি আপনাদেরকে জানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি তো দাদা একটা সময় অবধি আমার ছিল বা আমাদের ছিল, তারপরে তো ত্রিদীপ ঘোষ হওয়ার পরে তো আমার দাদা ছিল না, এটা ইন জেনারেল সবার দাদা হয়ে গেছিল। সেই অর্থে তোমার বলাটা সাজে। তুমি যত বেশি বা তোমরা যত বেশি বলবে আমার শুনতে ভালো লাগবে। আর নিজের বিষয় নিজের বলতে কার ভালো লাগে আমি জানি না, আমার তো লাগেই না। আমার কি বলার কি কোশ্চেনটা কি ছিল? এটা হচ্ছে যে এই যে যাত্রার এত বছর কাজ করে সেদিন সেকালের যাত্রা একালের যাত্রা কি দেখেছো তুমি? দেখো, সেকালের যাত্রাটা তো আমি যখন দাদা অভিনয় করে, আমার অভিনয় পাগল হওয়া দাদার জন্য। অ্যাকচুয়ালি আমি সঙ্গীত প্রিয় খুব, তো দাদা অভিনয় করতেন, আমি যেতাম দেখতে। প্রথম মনে হতো দাদা এত লোকের সামনে অভিনয় করে কিন্তু তখন খুব ছোট আমি, তো যাত্রার সঙ্গে আমি ছিলাম। এখন তো যাত্রা প্রেমী এবং যাত্রার মধ্যে কিছুদিন আমি অভিনয় করেছি। তো সেকাল একালের এই গবেষণাটা আমার খুব একটা অভিজ্ঞতা নেই। যেটুকু বলতে পারি, এই যে তুমি একটা কথা বললে না যে আগে
লাইট ছিল না, প্রচুর দর্শককে শেষ দর্শকটাকে শোনাতে হবে, তার জন্য উচ্চস্বরে করা হতো। আর আগে এত সুবিধা ছিল না, বাস গাড়ি বা এত ফেসিলিটিস ছিল না। মানুষ একবার ঘর থেকে বেরিয়ে গেল, যাত্রা বলে একটা মাধ্যম আছে, বেরিয়ে গিয়ে 6 মাস পরে ঘরে ফিরলো। এমনও কথিত আছে যে ওই সময়টাই ভোর রাত্রে যাত্রা করে ফিরছে, পাশের বাড়ি কেউ বললো কে যায়, বলে আমি যাত্রাওয়ালা। বলো আমি ভাবলাম কেউ মানুষ যাচ্ছে, এই অর্থেও দেখা হতো একটা সময়। আচ্ছা আচ্ছা, যাত্রাওয়ালারা মানুষ নয়, যাত্রাওয়ালারা একটা সম্প্রদায়, একটা যাত্রা যেমন ফাত্রা লোকে করে, এটাও একটা ডায়লগ আমি শুনেছি যে কে যায় ভোর রাত্রে ফিরছে, সারা রাত জেগে বিনোদন করে মানুষকে ভালোবেসে, তো ফেরার পথে জিজ্ঞাসা করছে কে যায়, বলে আমি যাত্রাওয়ালা। তো বলছে আমি ভাবলাম কোনো মানুষ যাচ্ছে। তো এই পর্যায়ে ছিল একটা সময়। তো এখন সেটাকে ভাঙতে ভাঙতে আধুনিক হচ্ছে, সেই জায়গাটা অনেকটা আধুনিক হয়ে গেছে এখন। তারপরে আধুনিক হয়েছিল, ঘোড়া উঠেছে স্টেজে, সাইক্লোরামা হয়েছে, টেস্ট চলছে, টেস্ট চলবে যতদিন ছিল। সব থেকে তো পুরোনো মাধ্যম এইটাই। ভারতবর্ষের ইতিহাসে যাত্রা প্রত্যেকটা স্টেটেই আছে, বিভিন্ন নামে আছে। তো এটা ছিল, আছে, থাকবে, এ কিন্তু নষ্ট হবে না। এবার কি ক্লকওয়াইজ বা সাইকেল ওয়াইজ ওটা ভাঙছে গড়ছে, এগুলো থাকবে, সব মাধ্যমে আছে, সব মানুষের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। তো সেকালে ওইটা ছিল, তারাও কিন্তু এটাকে বাঁচিয়ে রেখেছে। তাদেরকে না ধরলে আধুনিকের কোনো দাম নেই। তারা শুরু করেছিলেন বলেই কিন্তু আধুনিকটা এসছে, এখনকার মানুষের সঙ্গে টেস্টের সঙ্গে মিশে সেটাকে করতে হচ্ছে। তো একাল ওকাল আমি বলবো না। এখন দেখো কৌলিন্য এখনো পায়নি যাত্রা। একটা যাত্রা কিছু হলে সেটা সংবাদ মাধ্যমে ভালোভাবে যায় না। কেন পায়নি সেটা আমাদেরও বোধগম্য নয়, তো আমার মনে হয় তোমারও বোধগম্য না। কিন্তু এই শিল্পটা কত মানুষের পেট চালিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের সিজনে। তো আগে ছিল অশিক্ষিত লোক হোক, ধরে ধরে ইংরেজি জানে না, কিন্তু ইংরেজিটাকে মুখস্থ করেছে, আমি যেটুকু জানি, মুখস্থ করে ঝরঝরে ইংরেজি বলেছে। সেই আমরা যাত্রাকালীনও দেখেছি প্রচুর মানে অল্প পড়াশুনো, অশিক্ষিত বলবো না, সরি, অল্প পড়াশুনো জানা মহিলা পুরুষকেও উৎপল দত্ত শ্রদ্ধেয়, উনি কিন্তু ইংরেজিটা ঝরঝরে শিখিয়ে যাত্রা অভিনয় করিয়েছেন, এটা তুমিও মনে কিছুটা জানো। এখন কিন্তু যাত্রাতে ভালো ভালো ঘরের ছেলে বেড়ে আসছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। অহিতেশ বাবু ছিলেন তোমার টিচার, তাই না? ফিল্মে দেখো উত্তম কুমার আসতে চেয়েছিলেন একসময়, আমার শোনা কথা, নাট্য কোম্পানিতে যাত্রা 1 বছর করতে চেয়েছিলেন, ডিউ টু স্বপন কুমার। স্বপন কুমারের যাত্রা দেখে উনি মনে করেছিলেন যে আমি একবার যাত্রা করব, কিন্তু ওনার করা হয়নি। প্রচুর শিল্পী, এই যুগের শিল্পী, এর বিগত আমার দাদাই চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছে, অহিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছে, তো তারাও এসছে কিন্তু ভালো ভালো ঘর থেকে পড়াশুনো শিখে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেশার অভিনয়ের নেশাতে আসছে। যাত্রা ফাত্রা লোকে করে না কি করে, এখন কিন্তু ওরা কেউ দেখতে চাইছে না। তাহলে মডার্ন মানুষের মধ্যে ঢুকছে, তো সেই ফাত্রা লোকের বিষয় আছে কিনা আমার এখন আর নেই। কারণ আসলে না, একটা সময় যাত্রার ইতিহাস ঘাটলে দেখা যায়, এই যে আজকে আমরা নাটক বলছি, প্রসেনিয়াম বলছি, থিয়েটার ইত্যাদি ইত্যাদি, আসলে এগুলি তো মানে অনেক পরে এসছে, অনেকটা পরে। ক্লান্ত মানুষ সারাদিন খাটার পরে এক জায়গায় হয়ে শুরু করেছিল রামযাত্রা থেকে, বা কোনো রকম বীরগাথা। মুর্শিদাবাদে এ সময়ে এই যে চৈত্র মাস যাবে যখন, আমাদের এখানে যেমন দিল নাচ হয়, আমরা কেউ বলি চৌতের সং, এটা তো আসলে তো যাত্রার, এরা হচ্ছে যাত্রার শুরুর লগ্ন, এই দেল রামযাত্রা। এখনও ওইখানে দেখা যায় যে সারাদিন তারা মাঠে ঘাটে কাজ করছে, কাজ করবার পরে তারা দিনের শেষে আসছে, এসে বুলান করছে, বিনোদন করছে। এদের যাত্রার কি হচ্ছে, এদের একটা বুলান গানটা কেমন, সেটাও কিন্তু যাত্রা। উচ্চস্বরে চিৎকার হচ্ছে, প্রথমে বন্দনা, তারপর বীরগাথা। আমাদের এই যে যত সংস্কৃতি বা যাত্রা একটা পার্ট, তারই একটা সুন্দর অংশ হচ্ছে এটা, ক্রমশ চর্চা করতে করতে এসে যাত্রায় দাঁড়িয়েছে। কিন্তু রামযাত্রা, সখীর যাত্রা, এ কিন্তু ওই শুরুটা কিন্তু এখান থেকে ভদ্রলোকের হাতে পড়ে যাত্রার রূপটা পাল্টেছে। এইবার একটা সময় গ্রাম গায়ে যাদের কাজ নেই, কারণ ওই যে বললে না কে যায় যাত্রাওয়ালা, তার মানে এই লোকটা একেবারে সমাজচ্যুত, সমাজের এখানে যে মেয়েরা কাজ করতো তারা কিন্তু সমাজচ্যুত, এবং মহিলাদের তারপরে 2-1 মহিলা যারা এসেছিল তারা সমাজচ্যুতা মহিলা।
পুরুষরা যাত্রা করে, ও বাবা, তার মানে চরিত্রহীন, সমাজের চরিত্রহীন, এদের সাথে সমাজ ভদ্রলোক না। এর জন্য বলা হয়েছিল যে যাত্রা করে ফাতনারা। এটা একটা আদি কথা, অনেক পুরনো কথা, কিন্তু ক্রমশ সেটা নেই আজকে। মানে শিল্পী কিন্তু কোনো কাজ নেই তো যাত্রা করে। এবার হচ্ছে এরা সব বেকার বাউন্ডুলে, আরে কি করে, নাটক ফাটক করে, ফাটক নাটক, ওই যাত্রা টাত্রা করে, সে বলে সিনেমা টিনেমা করে, এটাও তা তো একটা শোন, কিন্তু যাত্রা ছাত্রা করে, নাটক ফাটক করে। তার মানে এই যে এই জগৎটা, সিনেমারও তো সম্মান ছিল না একসময়। এই জগতে যারা করে তারা খুব একটা নয়, এরকম একটা ব্যাপার। আবার তাদেরকে ছোঁয়ার জন্য কিন্তু হাজার হাজার মাইল, কয়েকশো মাইল দৌড়ে এসে তারা পা ছুঁইছে, সবকিছু হচ্ছে তাদেরকে দেখার জন্য। তুমি দেখো না একটা জিনিস, কারোর কাছে তারা ভগবান। একটা জিনিস দেখো, আজকে পাড়ার যে মেয়েটি রেপ্ট হচ্ছে সে কিন্তু খুব খারাপ, আবার কিন্তু 3 সন্তানের মাকে নিয়ে পালানো যাচ্ছে। কাল সানি লিওন এসে যদি তার ছেলের বউ হতে চায় তাহলে কিন্তু সে কিন্তু অহংকার বোধ করে, আরে বাবা। একদম। তো আমাদের সমাজটা হচ্ছে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও, তারপরে যা খুশি করো। ত্রিদীপ ঘোষ যেদিন প্রথম যাত্রা করতে গেছিল সেদিন কিন্তু অনেক প্রতিবন্ধকতা হয়েছিল, আর সে তো আর মানে বলতে গেলে অনেক সময় লাগবে সেসব। কিন্তু তারপরে যারা প্রতিবন্ধকতা, যারা বদনাম রটিয়েছে, তারাই বলেছে ত্রিদীপ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমার বাবার মাথাটা নষ্ট করে দিয়েছে, বাবার একটা জায়গা ছিল আর কি। তো দাদা যখন অভিনয় করছে, জাস্ট এই পাড়ায় পাড়ায় অভিনয়ের শখ ছিল, ক্লাস 7 থেকে শুনেছি, তখন বাবার মাথাটা নষ্ট করে দিয়েছে যে আপনার ছেলে বাউন্ডুলে হয়ে গেছে, গোল্লায় গেছে। সেই টিচাররাই আমি দেখেছি যখন দাদা প্রতিষ্ঠিত, তখন বাবাকে ধরছে, লালু একটু ছেলেকে বলুন না, আমরা একটু যাবো আপনার সঙ্গে, যাত্রাটা দেখবো। আমি এটা নিজে দেখেছি। তো প্রতিষ্ঠিত হতে হবে। এবার কি হয়, আমার একটা কথা মনে পড়ে, আমরা ছোটবেলায় দেখেছি আমাদের পাড়াতে হাঁটতে গেলে, তোমাদের পাড়াতেও ছিল, সব জায়গায় আছে, এই প্রত্যেকটা বাড়িতে হয় তবলা বাজাচ্ছে, নাহলে হারমোনিয়াম বাজাচ্ছে, নাহলে গান করছে, আবৃত্তি, আঁকা। এগুলো ঘরে বসে করা যাবে, প্রফেশনালি যাওয়া যাবে না। তুমি ঘরে শখে করো, প্রফেশনালি গেলে তুমি বাউন্ডুলে হয়ে গেছো। এটা আমি কিন্তু লক্ষ্য করেছি। আমি এখন আর দেখা যায় না গান বাজনা, কখন কে শেখে জানি না, কিন্তু প্রচুর ছেলে মেয়ে লাইনে আছে, গান বাজনার লাইনে আছে। তো এখনো গ্রামে যাত্রা অন্যান্য বিনোদনের থেকে অনেক বেশি, বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, এখনো সংস্কৃতিটা আছে, বাংলার সংস্কৃতি। ওখানেও সিনেমা পৌঁছেছে, ওদেরও মোবাইল আছে, সব আছে, ওদের সব আছে, কিন্তু যে লাইভ অভিনয়ের যে ধারাটা, ওরা কিন্তু এটা ভোলেনি। আমাদের কি হয়েছে, আমরা কিন্তু অনেক এইগুলো ভুলে গেছি, শহরতলিতে বলে আমরা ভুলে গেছি। ওটা মনে হয় যাত্রা দেখতে যাচ্ছিস, তোর কোনো ক্লাস নেই, এরকম ঘটতে পারে। স্ট্যান্ডার্ড হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে, চাকরি বাকরি করছে, যাত্রা তো যাত্রা দেখতে যাচ্ছিস, আমার পছন্দ না, এটা একটা, আমি নাস্তিক, এটা একটা কিন্তু এক্সট্রা ক্রেডিট। আমি নাস্তিক, আমি সেকুলার, আমি যাত্রা কি যাত্রা দেখে, এটা অনেকে সেখান থেকে ব্যাক করছে। একদম এটা আমার আইডিয়া আর কি। আসলে এই সেকুলার যখন এলো, আসলে সুবিধাবাদীর আর এক নাম সেকুলার। একদম। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, যে যাত্রা ফাতরারা কেন বলতো, এখানে আমরা ছিলাম। ও বলবে, ভালো কাজ করলে বলবে, সেটা বিদ্যাসাগরকেও শুনতে হয়েছে, সেটা রামমোহন রায়কেও শুনতে হয়েছে, যে যেখানে কাজ করেছে, যতক্ষণ না সেটা এস্টাবলিশড হয়েছে, এগুলো শুনতে হবে। এগুলো কানে নিলে তোমার দ্বারা আমার দ্বারা কিছু করা সম্ভব না। সমালোচক থাকে বলেই মানুষ এত দূর যায়, এটা আমার মনে হয়। আমি কিন্তু সমালোচকদের খুব গুরুত্ব দিই আমার ব্যক্তিগত লাইফে। কেন, ওরা না আমার ভুলটা ধরিয়ে দেয়, আমাকে সঠিক পথে চালনা করতে সহযোগিতা করে, ওদেরকে ফেলে দেওয়া কিন্তু ঠিক না। একদম। কিন্তু সমালোচক তো দু ধরনের হলেও নেগেটিভ যারা করে ওদেরকে নেওয়া আমার মনে হয় তোমার ওঠার পথে ওরা খুব হেল্পফুল, এটা আমার মনে হয়। কিন্তু যারা বলে যে খুব ভালো তারা কিন্তু মূলত না, এটা একটু তাবেদারি হয়, এটা শত্রু। কি ভালো এক্সপ্লেন করতে বলতে হবে, কি ভালো বলো, তখন কিন্তু আর পারবে না। তার ইনপুট টোটালটা ভালো লেগেছে, হয়তো ভালো বলে দিয়েছে, বা তাবেদারি করার জন্য, স্থাপকতা করার জন্যই বলেছে, কিন্তু কি ভালো লেগেছে, কোন পার্টটা, কোন অংশটা একটু বলতে পারে, ও আর এক্সপ্লেন করতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, ও পর্যন্ত দেখেনি সে, সেটা একটা শ্রেণী তো থাকবেই।
সবাই যদি এক পথে যায় নাটকটা হবে কি করে? একদম একদম 16-18টা 20টা ক্যারেক্টার থাকে, নাটক বলো যাত্রা বলো, সবাই যদি একই রোল অভিনয় করে তো নাটকটা জমবে কি করে? তো পৃথিবীতেও যত মানুষ এসছে না, সব ভাগ করা আছে, আমার কাজ ভাগ করা আছে, তোমার কাজ ভাগ করা আছে। তুমি যেটা করো আমি পারি না কেন? একদম একদম আমি যেটা করি আরেকজন পারে না কেন? দেখলে মনে হয় পারবো কিন্তু পারবে না। তো ভাগ করা, আমাদের রেডি করা। আমার দাদা অভিনয় করেছে, অতদূর পৌঁছেছে, দেখে দেখে আমি অনেক সময় দিয়েছি, সঙ্গ দিয়েছি। আমি ছিলাম, আমি ঢুকলাম, 1 মাস শ্রীদীপ ঘোষ হলাম, আবার ফিরলাম ওই জায়গাটায়। 1 মাসের মধ্যে আমার সেই শ্রীদীপ ঘোষের মৃত্যু হয়ে গেল। ওটা আর দাঁড়ালো না। 20 দিন রিহার্সাল করেছি শক্তি কপুরের সঙ্গে, আর 10টা ময়দানে শো করেছি। ফেরার পথে আমি তো মারাই গেছিলাম। তো ওই শ্রীদীপ ঘোষ মারা গিয়ে আবার অ্যাক্সিডেন্টটা তখনই হয়েছে। 10টা শো করে যখন আমি অন্ডাল থেকে ফিরছিলাম, সেই সময় আমার গাড়িটা একটা লরির পেছনে মেরে দেয়, ধাক্কা লাগে। সেই ধাক্কা লাগাতে আমার স্পাইনটা একটু ডিসলোকেট হয়ে যায়। তো মারাই যেতাম, নাহলে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যেতাম। তো ঈশ্বরের কৃপায় আমি আবার কাজে কর্মে ঠেলে উঠেছি। তো সেই শ্রীদীপ ঘোষ মারা যাওয়ার পরে তারক ঘোষের বয়স কিন্তু এখন জাস্ট 22 বছর। তুমি আমার যে বয়সী বলে, এটা আমি একটা মেসেজ দিতে চাই। আমার বয়স কিন্তু এখন জাস্ট 22 ইয়ার্স ওল্ড। মানে এই যে পরের তারক শ্রীদীপ ঘোষ মারা গেছে, ওইখানে আর ফিরবে না আর কি। মানে ভাগ্য তোমার সঙ্গ দেয়নি, এই লাইনে দেয়নি, কিছু কিছু লাইনে দেয়নি। আমার যেটা কাজ মনে হয় ঠেলতে ওইখানে নিয়ে আসছে আর কি, যেটা কাজ আমার। বললাম না, কাজ রেডি করা থাকে, গন্তব্য রেডি করা থাকে। এইবার এই যে যখন তুমি যাত্রা করলে সে সময়ে দাদা ত্রিদীপ ঘোষ আর ভাই শ্রীদীপ ঘোষ, এই দুজনের মধ্যে শিল্পী ত্রিদীপ ঘোষ, শিল্পী শ্রীদীপ ঘোষ, সম্পর্কটা কোথায়? না, আমাদের সম্পর্ক কোনোদিন কোনো মান অভিমান হয়েছে, কিন্তু সেটা কেমন ছিল? মধুর ছিল, এটা বলবো না। উনিই তো আমাকে হাত ধরে নামিয়েছেন। আমাকে যে কোনো কারণে হয়নি, আমাদের বড় ফ্যামিলি তো। উনি 17 বছর বয়সে ফ্যামিলির দায়িত্ব নেয়, কারণ আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জায়গাটা আমি খুব রেসপেক্ট করি। আমাদের এতগুলো ভাই বোনকে কাঁধে করে টেনে বয়ে নিয়ে যাওয়া, যার জন্য ওনার যাত্রায় যাওয়া। ওনার খুব শখ ছিল থিয়েটার করে ফিল্মে নামবে, সেদিকে বারবার টার্ন করেছিল। আমার যেমন হয়নি, ভাগ্যে দেয়নি, ওনার ওটাও ভাগ্য দেন, কিন্তু করেছেন, পাট করে থিয়েটার করেছেন। থিয়েটার ওনার ভীষণ প্রিয় ছিল, যার জন্য যাত্রার মধ্যে থিয়েটারটাকে ঢুকিয়ে থিয়েটিক্যাল যাত্রা করে দিয়েছে। এ তো অস্বীকার করার জায়গা নেই। এখনকার শিল্পী সবাই বলবে যে ধারক বাহক তিনি, তারা বলেন, আমি বলছি না। আমি তো দেখেছি পাশ থেকে, অনেক অনেক টিটকিরি দাদাকে খেতে হয়েছে ওই অভিনয়টা স্টাইলটা আনতে। এটা কয়েকদিন আগে শিল্পী লোকনাথ দে তো টাইটেল বোধহয় ওনার, খুব এই মুহূর্তে জনপ্রিয় শিল্পী, হয়তো আপনারা অনেকেই দেখবেন যে প্রলয় 2 যে ওয়েব সিরিজটা ছিল, সেইখানে উনি একটি উচ্চপদস্থ পুলিশের ভূমিকা অভিনয় করেছিলেন। মানে শাশ্বত চট্টোপাধ্যায় যাওয়ার আগে উনি ওখানকার দায়িত্বে ছিলেন। আচ্ছা, খুব ভালো চরিত্র করেছিলেন। এবং তো তিনি কিন্তু একথা বললেন, একথা তিনি স্বীকার করলেন যে যাত্রা জগতের, আজকের যাত্রা জগতের এই যে আধুনিকীকরণ অভিনয়ের, এটা কিন্তু ত্রিদীপ ঘোষ। যাবি আমরা, চল তাহলে ঘুরে আসি। তখন একটা ক্রাইসিসও ছিল। তা গিয়ে তো ত্রিদীপ ঘোষ খুবই মানে বিখ্যাত অভিনেতা বলা চলে। মানে আধুনিক যাত্রা, মানে একদম স্টলওয়ার্ড বলতে ত্রিদীপ ঘোষের নাম। মানে টিপিক্যাল যাত্রার যে আধুনিকতা, সেটার কথাই বলছি। মানে আধুনিক মানে একেবারে সিরিয়ালের যে প্রভাবটা পড়েছিল যাত্রায় বা পড়েছে, সেটার বাইরে থেকেও যে যাত্রার স্ট্রাকচারের মধ্যেও যে কি করে ওই ফর্মটাকে ব্যবহার করা যায় অনেক আধুনিকভাবে, সেটা ত্রিদীপ ঘোষ মানে খুবই খুবই দক্ষ হিসেবে কাজ করতেন আর কি। তো সেই দলেই কাজ করেছিলাম, 2 বছর কাজ করেছি। অনেকে বলেন সেটা, আমি স্মরণ সভায় কাকুলি চৌধুরী এসেছিলেন, অনল চক্রবর্তী এসেছিলেন, ওরাও একটা সমস্যার কথাটা বলেছে। আমার মনে হয় উনি যদি করে গিয়ে থাকেন, সেটা স্বীকার করছে, ভালো লাগছে, আমার শুনতে ভালো লাগছে, এই আর কি। এই যে সে সময় শ্রীদীপ ঘোষ আর ত্রিদীপ ঘোষের যে সম্পর্কটা বললাম, সেটা মধুরই ছিল। কিন্তু সে সময় শ্রীদীপ ঘোষ ত্রিদীপ ঘোষকে ঠিক কিভাবে দেখেছে, কিভাবে আবিষ্কার করেছে, প্রতিনিয়ত কি শিখেছে তার কাছ থেকে? সেই 1 মাসের শ্রীদীপ ঘোষ, 1 মাসের শ্রীদীপ ঘোষ যেটা হয়েছিল, সেটা দাদার একটা না পন্থা ছিল। দাদার পন্থাটা ছিল মানে কি বলে, ওটা ধুলো মাটি মেখে গড়াতে গড়াতে শেখো, হাতে স্ট্রাগল করো, হাতে তুলে দিলে তার মধ্যে কিছু থাকে। তুমি ত্রিদীপ ঘোষের ভাই, তোমাকে চান্স পেয়ে যাচ্ছ তুমি, তা নয়।
তুমি তৈরি হও। এবার আমি বলেছি দেখো আমি ভেবেছিলাম কি উনি একটা জায়গায় পৌঁছে গেছেন, তো আমি স্মুথলি একটা জায়গা পেয়ে যাবো। উনি কিন্তু সেই জায়গাটা আমাকে দেননি, ইচ্ছাকৃতই দেননি। আমি কিন্তু নেগেটিভ নিইনি বিষয়টা। তো আমি রিহার্সেলে গেছি, আমার মতো আমি করছি, তোর মতো তুই কর। এবার উনি তো থিয়েটারে আমাকে হাত ধরে নিয়ে এসছেন, কয়েকটা থিয়েটার আমি করেছি, বিজন থিয়েটার আশপাশে করেছি আমি, বেশি না অল্প। তা হাত ধরে তো উনি নিয়ে এসেছিলেন, তো এখানে কন্ট্রাডিকশন থাকার কথা না। তবে উনি একটা ভয় পেয়েছিলেন যে যাত্রায় তুই পারবি কিনা, ছোট ভাই তো, প্রচুর কষ্ট উনি সেটা সহ্য করেছেন। অভিনয় রক্তে মিশে গেছে বলে আমি জীবন দিয়ে দিয়েছি, তুই ছোট ভাই কেন এর মধ্যে আসবি, এইসব কথা ছিল। যাত্রাতে আমাকে নিয়ে যাওয়ার ওনার ইচ্ছা ছিল না, থিয়েটার থেকে একটু টার্ন করা যায় না কি, যাই হোক সেটা হয়নি। তো উনি কিন্তু আমার হাত ধরে কিছু যাত্রাতে শেখাননি, তুমি গেছো শিখে পড়ে নাও, এ আমাকে শুনতে হয়েছে, দিদিদা কিছু শেখায়নি। আমি বলেছিলাম তার উত্তরে যে আমার বাবাও কিন্তু যাত্রা করতেন না, তো দাদা করতে করতে যেটুকু শিখেছেন আমি করতে করতে শিখে যাব, বেশি দিন লাগবে না, ঠিক আছে। দাদা কিন্তু অতটা আমাকে জায়গা দেয়নি যে আমার ভাই তুমি, দাদা কোনোদিন কোনো সুযোগ সুবিধা নেয়নি যে আমিও মুখ এটা আমার করে দিতে হবে, এই বিষয়টা কিন্তু ছিল না। খুব আদর্শবান ছিলেন, আমাদের জন্য কোথাও ইয়ে করতেন না। এটা কি মফস্বল থেকে কষ্ট করে উঠে আসা মানুষদের ক্ষেত্রে, সাধারণ পরিবারের মানুষদের ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু মোটামুটি স্ট্রাগলটা করে বলে অন্যকে স্ট্রাগল করে আসতে বলে, স্ট্রাগল করে দাঁড়ানোটা ওনার কাছে একটা খুব আনন্দের বিষয়, প্যাশন ছিল, আনন্দের বিষয়। যে উনি কিন্তু খুব একটা ইয়ে করেনি যে তুমি দুধে ভাতে থাকো, তুমি কাজ করো, নিজে কি করতে পারো সেটা দেখো। এবার আমি ছিলাম কেন, আমার দাদা অন্তপ্রাণ ছিল, আমার ছোটবেলায় হাত ধরে নিয়ে ঘুরে বেরিয়েছে, যেখানে গেছে 5 বছর বয়সে আমার উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে নিয়েছে, আমি ঘুমাচ্ছি, তো হাত ধরে নিয়ে ঘুরে, ওই উপরবেলার একটা মেড ফর ইচ আদার ছিল বলে আমার মনে হয়েছে। বা বায়া তবলার বায়া ডানা, এখন বায়া নেই আমার, আমি একা, প্রচন্ড একা। তো সেই ছোটবেলা থেকে, তখন উনি অভিনয়ও করেননি, আমাকে পড়াতে বসাতেন, উনি পড়তেন। তো ক্লাস 7-এ আমি যখন পড়ি উনি যাত্রায় চলে গেলেন, সেই থেকে আমারও মানটা নামতে শুরু করলো, কারণ আমি পড়ার থেকে না বেশি ভাবতাম দাদা কোথায় গেল। বেলা 3টেই বেরোতেন আর রাত 3:30 ফিরতেন, মানে রিহার্সাল করতেন, আমার থিয়েটার করছেন। এবার ফার্স্ট থিয়েটার দেখতে আমি শ্যামবাজারে গেছি, আমার কোনো ভাই যায়নি, কিন্তু তখন আমার বয়স কত, 12-13 হবে। আমি কান্না জুড়েছি, দাদার কোথায় শো হচ্ছে আমি যাবো সেখানে। আমার বাবা হাত ধরে শ্যামবাজারে নিয়ে গেছে, আমি একাই দেখেছি ভাইদের মধ্যে, আমার এতটা টান ছিল দাদা কি করছে। রাত জেগে জেগে পড়তেন, লিখতেন, আমার ঘুম ভাঙলে দেখে আসি তো দাদা কি করছে, দেখতাম লিখছে, এই করছে। তো এটা ছিল দাদার সঙ্গে আমার ইয়ে, এটা কি বলবো এটাকে, মানে রামের ভাই লক্ষণ, রাম ভাই লক্ষণ নয়, মনে হয় এগুলো আমার, আমি একটু গড বিলিভার, মনে হয় এটা উপরওয়ালার সৃষ্টি আর কি, একজনকে, এটা দাদাকেই আমি বলেছি, দাদাকে আমি বলেছি, আমার কোনো কন্ট্রাডিকশন ছিল না। তবে 2-4 বছর থাকতে পারলে হয়তো দাদা বুঝতে পারতেন, তখন হয়তো বলতো চলে এবার তোকে আমি, ওরা বলেছিলেন রেজাল্ট ভালো আছে, আমি সামনের বার তোকে জাকিয়ে নাও, ওই শব্দটা উনি ব্যবহার করেছিলেন, তাহলে কিছু রেসপন্স পেয়েছিলেন বলেই বলেছিলেন। কেন না, দেখো পুরুষ মানুষ, এদের দোষ তো অনেক, আমি নিজে পুরুষ হয়ে বলছি। দেখো মদের নেশা, জুয়ার নেশা, সব নেশা ছাড়ানো যায়, কিন্তু একবার অন্য মেয়ে মানুষের নেশা লাগলে সে নেশা আর ছাড়ানো যায় না গো। দেখলে না, তোমাকে একা ঘরে ফেলে রেখে বোধহয় হোটেলে সুজাতার কাছেই চললো। যাকে তুমি আর কেঁদো না, যাও ঘরে যাও। না, আমি তিতুর এই ঘরে আর থাকবো না, এই ঘরে কেন, এই গ্রামে আমি আর থাকবো না। মাথা ঠান্ডা করো, এখানে যদি তুমি না থাকো তো তোমার তো বাবা মা নেই, ভাই বোন নেই, কেউ নেই, কোথায় যাবে? আর তার জন্য তো নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা চাকরি বাকরি খুঁজতে হবে তো। আপনি সেই ব্যবস্থাই করুন, আপনি আমাকে একটু সাহায্য করুন। কেন করবো না? একবার যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছি তখন তোমার চোখের জল আমি মুছিয়েই দেবো, কেমন? ইয়ে আর কেঁদো না, আমি এখন আসি মা, হ্যাঁ তুমি যাও, আর কেঁদো না মা, আর কেঁদো না, আর কেঁদো না।
মাগো, যেতে গিয়েও পারলাম না, তোমার চোখের জল দেখে দেখো আমার চোখেও জল ধরে রাখতে পারছি না মা। এদিকে এসো, কেঁদো না, কেঁদো না। শ্রীমদ ভগবত গীতা, না গীতা দূরে থাক, তুমি কাছে কাঁদো 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 কাঁদো। এই যে এত বছর দাদার সাথে থাকা, কেমন দেখেছেন দাদাকে? আমার দাদা তো আমার প্রাণ, ভালো মন্দ সবই আমার ভালো লেগেছে। বিশেষ কি কি ঘটনা আছে যেগুলো আজও আনন্দ দেয়, ভাবলে পরে ভালো লাগে, ভাবলে খারাপ লাগে? দাদা নেই 3 দিন শো করতে গেলে আমার ঘুম হতো না, আমার মন খারাপ হতো। আমি না কারণ খুঁজে পেতাম না মনটা কেন খারাপ। আচ্ছা, তখন আমরা দমদমে থাকি, আমি তখন ফুল ফর্মে ওনার সেক্রেটারিশিপ বলো, পিএ বলো, যাই বলো, দেখাশোনা করছে। একটা মানুষ না একা দাঁড়াতে পারে না, একদম একা অভিনয় করলে একটা স্টেজে কতক্ষণ ভালো লাগবে। তো প্রত্যেকটা কোয়ার্টিস্ট না থাকলে দাদাকে যারা হেল্প করেছে, সে বয় হোক, ম্যানেজার হোক, মালিক হোক, যারা যারা হেল্প করেছে, নাহলে এই জায়গায় একটা মানুষ কেউ আসতে পারে না। পেছনে সবসময় জন্য একটা ভালো সাপোর্ট চাই। না, সাপোর্ট না থাকলে মেন্টাল সাপোর্ট তো অবশ্যই দরকার, এটা সবথেকে বড় জিনিস। তা আমার যখন জ্ঞান হলো, আমি বললাম কি দেবো দাদাকে, একটু আফসোস করতো আমাকে কেউ হেল্প করে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি লাইফটাই দিয়ে দিই। সেইখান থেকে দেয়া দাদার ভালো মন্দ আর সবকিছুই আমি আমার বলে মেনে নিয়েছিলাম। ওনার খারাপটাও আমাকে নিতে হবে, ওনার ভালোটাও নিতে হবে। মানে 2 প্রাণ 1 আত্মা না কি বলে, এক জান। তো সেরকম জায়গাটাই আমরা ছিলাম। বাড়ির সবাই দাদাকে ভালোবাসতো, হেল্প করেছে, কিন্তু অভিনেতা দাদাকে আমার থেকে বেশি কেউ হেল্প করেছে বলে আমার জানা নেই। একটা পর্যায়ে যাওয়ার পরে যখন দেখলাম দাদা দাঁড়িয়ে গেছে, আমি ভিড়ে না থাকতে পারি না, যখন দেখলাম ভিড় হয়ে গেছে, আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম কিছুদিন। ঠিক আছে, আবার শেষ বয়সে গিয়ে 6 মাস মারা যাওয়ার 6 মাস আগে আমাকে আবার পৌঁছাতে হলো, কারণ আমি দেখলাম আর ভিড় নেই ওখানে, আমাকে যেতে হবে, থাকতে হবে। সে স্তাবক বৃন্দ যারা ছিল, সেই ভিড়টা ছিল না। মধুর অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, কটা বলবো? 2, 1, 5টা। একটা বলি, আমার প্রতি ওনার খুব স্নেহ তো ছিল, ভালোবাসাটাও ছিল। আমার পড়াশোনার প্রতিও যা কিছু সবই ওনার ইয়ে করা। তো আমি চেয়েছি, উনি দেননি, এরকম ঘটনা ঘটে। এটা অর্থের বিষয় না, মানে এটা ওনাকে একটু লিফট করার পেছনে আমার কিছু কিছু ডিমান্ড ছিল। আমি কিছু পাত থেকে দাদা তৈরি হোক, আমার ফ্যামিলির থেকে একজন যাচ্ছে ওই জায়গাটা, আমি হয়তো পারবো না, তো চলো। আমার মনে হয়েছে আমি করেছি, এটা খারাপ ভালো কে কি বললো আমার কিছু যায় আসে না। তো তুমি বলছিলে শিবদাস মুখার্জির, ওখানে আমি তখন হাই সেকেন্ডারি পড়ি। আমার ফার্স্ট যাত্রা রিহার্সাল দেখা 1983। আমি চিতপুরের ওখানে একটা রাজবাড়িতে রিহার্সাল হচ্ছেন, শিবদাস মুখার্জি রিহার্সাল যেমন হয়, বাক্সপ্যাটরা আছে, আমাকে বললো বস ওখানে, আমি সিনটা করে এসে তোর সঙ্গে কথা বলছি, এটা দরকার ছিল। আমি গেছিলাম, ফার্স্ট রিহার্সাল দেখলাম। আমার এই যাত্রা রিহার্সাল দেখা ওই 1983-তে। তার আগে অভিনয় করেছিল এই মহিষাসুর বধ, সম্ভবমি যুগে যেগুলো প্যান্ডেলে দেখেছি আমি। দাদা করছে, ভালো লাগে। প্রথম মনে হতো কেন এত লোকের সামনে কি করে। সেকেন্ড যখন আমার বয়জান হলে গেলাম শ্যামবাজারে দেখতে, তখন আমার একটা অনুভূতি হয়েছিল অপূর্ব, যে আমার দাদা আর সবার থেকে একটু আলাদা অভিনয় করেন, কেমন একটা ক্যাচি আমার কাছে মনে হয়েছিল। আমি তো বুঝতাম না, তো তার চলাফেরা, কথাবার্তা একটু অন্যরকম মনে হয়েছিল। আমি এক্সপ্লেন করতে পারিনি তখন, বলারও সাহস ছিল না, দাদা তোমার ওই জায়গাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এইটা আমার তখন এখতিয়ারে ছিল না। দেখেছি, দেখার পরে আমি ফিরে এসে যখন ময়দানে চেঙ্গিস খান নামলো, দাদা হিরো করতেন, উনি ভিলেন করতেন, শিবদাস মুখার্জি। তো সেই প্যান্ডেলে আমি যা ভিড় দেখেছি অকল্পনীয়। মানে ত্রিদীপদা তখন হিরো, দাদা হিরো, দাদা তখন সেকেন্ড পজিশনে কাজ করে, তখন টপ হয়নি আর কি, তখন ইন্ডাস্ট্রি হিট করে গেছে। হিট তো 2 রকমের হয়, একটা পাবলিক হিট হয়, একটা ইন্ডাস্ট্রি হিট। তো দাদা তখন ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, মালিকরা টানাটানি করছে, কাড়াকাড়ি করছে। দাদা ওখান থেকে যে হিট করে আরো বড় জায়গায় যাবে, এটা দাদার কোনোদিন, দাদা শুধু অভিনয়টা আমি ভালো করব। আমি লক্ষ্য করে দেখেছি, অভিনয়টা ভালো করে আমি বাড়ি ফিরবো,
তাতে যেখানে যাই, যে ডাকে ওইটুকু করব, না ডাকলে যাব না, কারোর কাছে আমি পালিশ করতে পারবো না। এটা তার একটা মূল্যবান পয়েন্ট ছিল। তো শিবদাস বাবুর একটা হাসি ছিল 2 মিনিট ধরে, সে মানে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না যে কি হাসি সেটা। একটা মানুষ 2 মিনিট ধরে ওই উচ্চ স্বরে হাসা, প্রচুর প্যান্ডেলে বলেছে এটা হাসি অরিজিনাল না ক্যাসেট করা, কিন্তু আমি বলছি ওটা অরিজিনালি উনি নিজেই করতেন। এবং তখন রেডিও ছিল, যাত্রা বার্তা এরকম একটা রেডিও পাবলিশড হতো। ওই রেডিওতে হাসি শুনে এত দর্শক হতো, আমি অবাক হয়ে যেতাম, একটা মানুষের জন্য এত দর্শক আসতে পারে টিকিট কেটে। আমি বাড়ি ফিরে না বললাম, দাদা আমার একটা আবদার আছে। বলছে কি বল? তা আমি বলছি যে আমিও দেখতে চাই আমার দাদার মাইকে নাম প্রচার হচ্ছে, লক্ষ লক্ষ লোক দাদার গাড়ির পিছনে দৌড়াচ্ছে, প্যান্ডেলে দৌড়াচ্ছে। আচ্ছা জানিস কত রিস্কি ওই জায়গাটা? অত রিস্কি তো উনি করছেন কি করে? আমার অবুঝ মনে আমার দাদা তাকে চায় ওই জায়গাটা, উনি করছেন কি করে? ওনারা দাঁড়িয়ে গেছেন। মূল কারণ কি জানিস? আমি ওই পজিশনটায় যাব, কত মানুষ পেট চলে আমার ওই পজিশনের উপর পেট চলবে, আমি যদি না দিতে পারি। তখন তো ক্রেজ, এক একটা বক্সের ক্রেজ তো অনেক হাই। এখন তো বাচ্চারা বক্স হয়ে যাচ্ছে, হচ্ছে পজিশনে। কিন্তু তখন দিকপাল্লা ছিলেন তাদের ওই কল্পনা, উত্তম কুমার অভিনয় করছেন, তারপরে আমি উত্তম কুমার হব, এই কল্পনা করাটাও তো সাহসের বিষয় ছিল। হয়তো ওই অর্থে দাদা বলেছিলেন না রে, খুব টাফ জায়গা ওইটা। তো সে একটা আবদার করেছিলাম, আবদারটা কিন্তু উনি নীরবে ফুলফিল করে সুপারসিড করে, এটা তোমাকে বলছি না, এটা আমি ওনাকেই বলেছি যে আমার যেটুকু চাওয়া তার থেকে আমি অনেক বেশি পেয়ে গেছি। সেখান থেকে ডিরেকশন, বেনামে বই লিখেছেন যাত্রা, বলে আমি নাম দেব না যাত্রায় কোনোদিন। তুমি কুন্তি, অর্জুন জননী, প্রণমী তোমারে আর্যে, রাজমাতা তুমি, কেন হেতা একাকিনী, এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দিবচরণে তোমার। এসেছি তোমারই নীতি, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে নবমাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী, আমি কুলশীল মানহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হেরো স্বপ্ন হোক সত্য হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশ্চিত স্বপনে, জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাতর ব্যথায় কহেছি তারে, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখখানি, অমনি মিলাই মূর্তি তৃষার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি, সেই স্বপ্ন আজিকে আসিয়াছে অর্জুন জননী রূপে সাজি। বাবা, বাবা তুমি রোজ রোজ এই কর্ণকুন্তী সংবাদ পাঠ করো কেন? কি আছে এতে? তোমার মুখ থেকে শুনতে শুনতে না আমারও কণ্ঠস্থ হয়ে গেছে, বলো না বাবা। কি আছে এতে? ওর এই যেন মনে হয় কর্ণের কথা নয়, মনে হয় আমার কথা, আমার ব্যক্তিগত কথা, আমার জীবনের কথা। বাবা এই কবিতা পাঠ করতে করতে তোমার চোখে জল আসে, তুমি কষ্ট পাও, আর তুমি কষ্ট পেলে যে আমিও কষ্ট পাই বাবা। সে কি আমার কষ্ট আমার মায়ের কষ্ট হয় বুঝি? না 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 না, তাহলে আমি আর কষ্ট পাবো না। আমার কষ্ট যে আমার মায়ের কষ্ট, এটা তো বুঝতে পারি। সনাম গুপ্ত বলে অনেক বইয়ের রাইটারের নাম টান দিয়েছে, অন্যের নামে বই লিখে দিয়েছেন, কিন্তু যাত্রায় অনেক বই স্ক্রিপ্ট লিখতেন সিনেমার, কিন্তু সেটা পূর্ণাঙ্গতা পায়নি। এরকম অনেক বিষয় টিষয় আছে আর কি। আরও স্মৃতি আছে যখন অভিনয় করে ফিরতেন, এটা হাসির কথা, আমার ভালো লাগারও কথা। এই গরম শুয়ে আছি, হয়তো বৈশাখের দিকে শো হচ্ছে, আমি শুয়ে আছি, রাত্রে ফিরলো দাদার গাড়িটা, গেটে দাঁড়াতো, আমার দরজা খোলা সারা, যত রাত্রেই ফিরতো, আমার এত ঘুম ছিল, একটু টেনশনও কাজ করতো। এবার ঘুমিয়ে আছি, হয়তো সেদিন উঠিনি, বা কিছুক্ষণ পরে দেখলাম আমার চুলে চিরুনি চলছে, গায়ে পাউডার মাখাচ্ছে, তখন আমার 32 বছর বয়স। চিরুনি, ঘুমের ঘরে চিরুনি চালালে, পাউডার মাখালে ঘুম তো একটু ভাঙবে, আমি কী করছো? ঘুমা ঘুমা, সারাদিন খুব খেটেছিস, ঘুমা। এগুলো খুব টাচ করে। 11:30 বাজলে খেয়েছিস, এই টোনে। মারা গেছে যেগুলো, আমি ছিলাম সঙ্গে, যে টোনে আমার সঙ্গে কথা বলেছেন, আমার এখনও কানে বাজে।
এগুলো স্মৃতি বলবে না বিস্মৃতি বলবে না কি বলবে আমি জানি না, এরকম অনেক আছে ভাই। আর কি এবার যদি স্পেসিফিক কিছু শুনতে চাও যে ওই অ্যাঙ্গেল থেকে এটা বলো, আমার এগুলো খুব মাঝে মধ্যেই মনে হয়। এই কোভিডের সময় আমাদের 8:30টায় রাত 8:30টায় রেগুলার ফোনের একটা টাইম ছিল। আমি মাঠে হাঁটতাম, 8:30টায় উনি সব কাজকর্ম সেরে আমাকে ফোন করতেন বা আমি করতাম। এরকম কিছু কিছু টাইম ছিল, তো সেইগুলো নেই তো এখন মনে পড়ে, মনে হয় আছে কোথাও শো করতে গেছে আবার আসবে।